আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, ডিউ ডিমার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা গত ক্লাসে বাংলার যে প্রথম যে পার্ট, যেটা একটা গল্প ছিল অনুপম বা অপরিচিতা, সেই অপরিচিতাটা অর্ধেক আপনাকে পড়ানো হয়েছিল। আজকে আমরা বাকি যে পার্টটুকু আছে সেই পার্টটুকু নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু গতকালকে আপনাদের কলেজ চয়েসের আপনার রেজাল্ট দিছে, তাই অনেকে কলেজে ভর্তি হন নাই অথবা এখনো কলেজের প্রসিডিউর নিয়ে ব্যস্ত আছেন, তাই আমরা অংশ অংশ ভাগ করে পড়ানোর চেষ্টা করতেছি যাতে আপনার পড়ার আগ্রহটা সৃষ্টি হয়। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আগামী 12ই সেপ্টেম্বর থেকে দ্বিতীয় মেয়াদে যারা কলেজ পান নাই তারা কলেজে ভর্তি হইতে পারবেন। তো দ্বিতীয় 12ই সেপ্টেম্বর থেকে আবার অ্যাপ্লাই শুরু হবে। গতদিন আমরা যেই বিষয়টা নিয়ে পড়াইছিলাম, আমরা আজকেই সেই বিষয়টি নিয়ে গিয়ে কি পড়াবো। যারা আমাদের এই পেজের ভিতরে যুক্ত আছেন তারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, নিজের সাথে সাথে অন্যান্য যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে সেই সুযোগ দিয়ে দিবেন। তাহলে আমরা যেহেতু ঢাকায় বৃষ্টির কারণে আমাদের একটু বৈদ্যুতিক সংযোগ হয়ে একটু সমস্যা হয়েছিল, তো এই জন্য আমাদের ক্লাস নিতে একটু দেরি হচ্ছে। আমরা ডিউ ডিমার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময়টা নষ্ট করার জন্য। আমি দেখতেছি তায়েবা তুলি, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপরে মুক্তাহার হোসেন আছেন। যারাই ক্লাসে আছেন ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, তাহলে আমরা সময় আর দেরি না করে সময় নষ্ট না করে আমরা গিয়ে কি চলে যাই। আমরা তাহলে কোন পাঠটা যেন পড়াচ্ছিলাম? আমরা অপরিচিতা পড়াচ্ছিলাম। অপরিচিতা, আমরা অপরিচিতার যে গিয়ে কি ইটা আছে, আমরা আরেকটু গিয়ে কি শুরু বুঝার গিয়ে কি চেষ্টা করি। জিনিসটা কি আমরা শুরু করি আগে। দেখেন, অপরিচিতার ভিতরে আমরা কতটুকু পর্যন্ত গেছিলাম, যে অনুপম একটা নায়ক ছিল, তার যে বছর 6 বড় যে মামাটা ছিল, তিনি মামাটা আমরা দেখতে পারতেছি যে সমস্যা আপনার কি করছে, সৃষ্টি করছে। আচ্ছা, যখন মামা আপনার কি করছে, সমস্যার সৃষ্টি করতেছে, তখন গহনা পরীক্ষা করতে চাইতেছিল। তো গহনা পরীক্ষার পরে যে কি হয়েছিল সেইটা নিয়ে আমরা এখন গিয়ে কি দেখবো। মামা তক্তপোষে বসলো, এতটুকু পর্যন্ত আমরা গিয়ে কি পৌঁছালাম। এতটুকু পর্যন্ত আমরা গিয়ে কি দেখলাম যে কন্যার মেয়ে গিয়ে কি চুরি করবে, এই সকল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে পারি। ঠিক আছে, আপনারা কি সবাই কি দেখতেছেন? যদি গিয়ে কি দেখেন তাহলে একটু বললেন। হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই অনুরোধ করব, যারাই ক্লাসটা করবেন, যারাই গিয়ে কি ক্লাসটা করবেন তারা অবশ্যই বই নিয়ে বসবেন। হ্যাঁ, বই নিয়ে বসলে কি হবে, ছোট আচ্ছা, তো আমরা গিয়ে কি দেখলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনারা ক্লাসটা গিয়ে কি করেন। হ্যাঁ, সবাই একটু বই নিয়ে বসবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাড়ির সকলে তো রাগে আগুন, কন্যার পিতার মনে এত গুমর। অর্থাৎ কন্যার পিতা কি করছে, আপনার গহনা আনছে। ওই যে মানুষ নিজের ভুল দেখতে পারে না, আইরে তুই মণ্ডপের ভিতরে যাইয়া কন্যার পিতাকে তার গহনা চুরি করবে এই অপবাদ দিতে পারতাছস, তোর কোনো ঝামেলা নাই। বুঝতে পারছেন, মানুষ তার নিজের দোষ দেখে না, সবাই বলতেছে যে কন্যার পিতার ঝামেলা। কন্যার পিতার এত গোমর, কলি যে চার পায়াও হইয়া আসিল। এই যে যে কলি, এই কলি কেটা, কলিটা আসলে কি? দেখেন, আমরা যারা হিন্দু পুরাতন আছি তারা জানি যে বিভিন্ন প্রকার যোগ চলে। একটা সত্য যোগ, একটা অরাজকতার যোগ, এখন বর্তমানে কলি যুগ। এখানে যোগ বলা হয়েছে কলিযুগ। কলিযুগ মানে কি? খারাপ সময়। কলিযুগ মানে কি? খারাপ সময়। যেমন আমাদের বেশিরভাগ সময় পুরাতন যে অভিজ্ঞ যে নানারা আছে বা খালারা আছে বা মামারা আছে, এখনো ভর্তি হয় নাই, বই কই পাবো? ভাইয়া, বই মাত্র 100 টাকা, বোর্ড বই। আগে থেকেই পড়াটা শুরু করেন, কারণ কলেজ লাইফে আপনি 2 বছর সময় পাবেন না, কোন সময় যে সময় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। বুঝতে পারছেন? মাত্র 100 টাকা গিয়ে কি একটা বইয়ের দাম। চিং, আপনি 100 টাকা দিয়ে বইটা কিনে নিতে পারেন। আচ্ছা, আমরা তাহলে পড়ায় চলে যাই। তাহলে কলিযুগ মানে কি? কলিযুগ খারাপ সময়। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। অর্থাৎ হিন্দুদের ভিতরে আছে যে যদি লগ্ন ভ্রষ্ট হয়ে যায়, অর্থাৎ শুভ সময় যদি পার হয়ে যায়, তাহলে কন্যার আর বিয়ে হইতো না। বুঝাইতে পারছেন? তাই তারা কি করছে, একটা হুমকি দিছে, দেখি কন্যার মেয়ে বিয়ে দেন কিভাবে। কিন্তু মেয়ের বিয়ে হইবে না
এ ভয় যার মধ্যে নাই তাকে আর কি শাস্তি দিব। অর্থাৎ শম্ভুনাথ সেনের মনের ভিতরে কোনো ভয় ছিল না, কারণ আমরা সকলেই জানি যাদের মনে সত্য থাকে তাদের মনে কোনোদিন কি থাকে না, ভয় থাকে না। আচ্ছা, মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে ফিরিয়া দিয়াছে। বুঝতে পারছেন? ওই যে প্রথমে বলছিলাম যে ইহা হইল সেই ভ্রমরের মতো, যেই ভ্রমর আইসা পদক্ষেপটা কি রচনা করছিল, ইতিহাস রচনা করছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এবং অনুপম বলতেছে আজ পর্যন্ত কোনোদিন শুনছেন মানে ব্রাহ্মণবাড়িয়া বাদে যে হইতেছে গিয়ে কি আপনার বরযাত্রী গেছে কিন্তু হচ্ছে গিয়ে কি মেয়েকে বিয়ে দেয় নাই, এরকম কোনোদিন হয়েছে? কোনোদিনও হয় নাই। তাই লেখক বলতেছে যে সমস্ত বাংলাদেশের ভিতরে আমি একমাত্র পুরুষ যে কিনা কন্যাকে বিয়ে করতে গেছি কিন্তু কন্যার পিতা আমাকে কি দেয় নাই, মাইয়া দেয় নাই। বুঝতে পারছেন? এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। মানে জিনিসটা বুঝছেন? ওই যে বলছে অনুপম যে আমি এমএ পাস, আমি তামাকটুকু পর্যন্ত খাই না, অন্তপুরের শাসনে চলিবার অধিকার আমার ছোট কাল থেকেই আছে। তাহলে এত বড় আমি একটা সৎপাত্র, আমি কি করলাম? আমি হচ্ছে গিয়ে কি অনেক আলো জ্বালাইছি, ব্যান্ড বাঁশি বাজাইছি, তারপরও আমার চরিত্রে একটা কি লেগে গেল, কলঙ্কের দাগ লেগে গেল। অর্থাৎ আমি কন্যা আনতে গেছি কিন্তু কন্যার পিতা আমাকে কি দেয় নাই, বিয়ে দেয় নাই। আচ্ছা ঠিক আছে, বরযাত্রীর এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল, বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল, পাক যন্ত্রটা সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়ে দিয়ে আসিতে পারলে তবেই তাদের আফসোস মিটিল। বরযাত্রীরা বলতেছে কন্যার পিতা কি পরিমাণ চালাক, তাদের যে খাবার দাবার আছে এগুলো নষ্ট করে নাই, আমাদেরকে খাওয়াই দিছে। তুমি একটু চিন্তা করো, তোমার আমি অপমান করলাম উপরন্তু তোমার আমি খাওয়াই দিলাম, এটা সবচেয়ে বেশি একটা মানে না। তখন বরযাত্রী বলছে যে আমরা যা খাইছি তা যদি বমি করে ফালাই দিয়ে আসতে পারতাম বা তারা যা রানছে তা যদি ফালাই দিয়ে আসতে পারতাম তাহলে আমাদের মনের ভিতরে কি শান্তি মিটতো। আমাদের এখানে সর্বোচ্চ 203 জন হচ্ছে গিয়ে ক্লাস করতেছেন। আমি অনুরোধ করব যারাই ক্লাস করতেছেন 2025 ব্যাচের যে শিক্ষার্থী আছে তাদেরকে একটু মেনশন দিবেন অথবা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। এতে করে আপনি নিজের সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে তারাও ক্লাসটি করতে পারবে। একটু সবাই ক্লাসটি শেয়ার করে দেওয়ার মনোযোগ দিবেন। বিবাহের চুক্তি ভঙ্গ এবং মানহানির দাবিতে নালিশ করবে বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেলাইতে লাগিলেন। তাহলে একটু চিন্তা করেন, তারা কয়টি বিষয়ে মামলা করবে? দুইটি বিষয়, একটা কি বিবাহের চুক্তি ভঙ্গ আর একটা হচ্ছে মানহানি। একটু সবাই ইন্ডিকেট করে রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পরীক্ষা দিতে যাব তখন আমরা দেখব এখানে লেখা আছে যে অনুপমরা কয়টি বিষয়ে মামলা করতে চাইছি। তাহলে অনুপমরা দুইটি বিষয়ে মামলা করতে চাইছি। কি কি? একটা হইতেছে স্যার ক্লাসগুলো কি অলওয়েজ ফ্রি থাকবে? আপনাদের চাহিদার উপর ভিত্তি করে ভাই আগে হচ্ছে পড়েন, টাকা পয়সার চিন্তা পরে, আগে পড়েন, যেহেতু ফ্রি পড়াইতেছি আগে পড়েন। বুঝতে পারছেন? তাই তারা দুইটি বিষয়ে মামলা করতে চেয়েছে। কি কি? একটা হচ্ছে বিবাহের শর্তভঙ্গ আর একটা মানহানি। তখন হিতৈষীরা, হিতৈষী মানে কি? হিতৈষীরা মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। হিতৈষী মানে কি? হিতৈষীরা মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। তো জ্ঞানী ব্যক্তিরা বুঝাইলো তাহা হইলে তামাশার যতটুকু বাকি আছে তাহা আরো কি হইবে, পূরণ হইবে। মানে একে তো তরে মাইয়া দেয় নাই, আবারও যদি তারে মামলা করতে চাস তাহলে কি হইলো, হাসি তামাশার আরো কি হবে, 16 কলা পূর্ণ হইবে। তখন বলছে বলা বাহুল্য আমিও খুব রাগিয়া গিয়েছিলাম। কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া যদি পড়েন গুফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। অর্থাৎ অনুপম নিজেও খুব রাইগে গেছে। সে মনে মনে স্বপ্ন দেখে যে হচ্ছে শম্ভুনাথ সেনের মেয়ে কল্যাণীর বিয়ে হচ্ছে না। সে হইতেছে গিয়ে কি শম্ভুনাথ সেন অনুপমের কাছে আসছে, আইসা তার পায়ে ধরছে, পায়ে ধরে বলছে যে আমার মেয়েকে বিয়ে করেন। তখন অনুপম কি করবে, গুফের রেখায় তা দিতে দিতে বলবে আপনার মেয়েকে আমি বিয়ে করব না। বুঝতে পারতেছেন? এই একটা প্রতিশোধের আগুন। আচ্ছা, তারপর কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইতেছিল, সেটা একেবারেই কালো নয়, সেই ক্রিস্রোত মানে কালো স্রোত, মানে এই যে একটা হতাশা আমাদের হচ্ছে গিয়ে কালো রঙের মতো। তারপর আর একটা স্রোত বইতেছিল। কি স্রোত? আপনি একটু চিন্তা করেন তো, আপনি একটা মেয়ের বিয়ে করতে গেছেন কিন্তু আসলে না দেখলেন মেয়ের চেহারা, না দেখলেন কিছু, এটা কেমন একটা ভাবা যায়? আপনি চিন্তা করেন তো। তো অনুপম কি করছে একই রকম, যে একটা মেয়ের আমি বিয়ে করতে গেলাম, তারে না দেখলাম না শুনলাম, কিছুই তারে পাইলাম না। তখন সমস্ত মন সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছিল। অপরিচিতা মানে কি?
যাহাকে আমি এখনো পরিচয় পাই নাই, যাহাকে আমি এখনো দেখি নাই। তাই অনুপমের সমস্ত মন কার দিকে ছিল? অপরিচিতার পানে ছিল। এখানে যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। আহা, কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, নিচে দাগ দিবেন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সরি, এটা রাজশাহী বোর্ডে আসছে, এটা রাজশাহী বোর্ডে হইতেছে গিয়ে কি আসছে এই বছর রাজশাহী বোর্ডে আসছে যে অনুপম কল্যাণীকে কোন শাড়ি পরা অবস্থায় দেখতে চায়, লাল শাড়ি, নীল শাড়ি নাকি কালো শাড়ি। তাহলে অনুপম কল্যাণীকে কোন শাড়ি পরিহিত অবস্থায় দেখতে চায়? অনুপম কল্যাণীকে আপনার হচ্ছে গিয়ে কি লাল শাড়ি পরিহিত অবস্থায় হচ্ছে গিয়ে কি দেখতে আসে। স্যার আপনার কি বিয়ে হয়েছে? মেজাজটা কেমন লাগে? তোরে পড়বার কইছি, আমার বিয়ে হইছে না হইছে এইটা দেখবার কইছি তোরে। আচ্ছা, তাহলে হইতেছে গিয়ে কি একটু দেখেন, আমরা একটু আগাই, দেখেন কি বলছে, তারপরে হচ্ছে গিয়ে কি বলছে। আচ্ছা ঠিক আছে, দেখেন সবাই এটার ভিতরে হইতেছে গিয়ে কি বলছে। আচ্ছা, তারপরে অপেক্ষা করতে লাগলাম কল্পনার শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের বার আমাকে নিবেদন করিবার জন্য নত হইয়া পড়েছিল। অর্থাৎ বসন্ত ফুল মানে কি? প্রেমের ফুল। অনুপম যখন আপনার কি করলো, বিয়ের মণ্ডপে উপস্থিত হইল, তখন সে মনে করছে ইস আমার মনে দিল্লি কা লাড্ডু ফুটা, কিন্তু আসলে তো তার মনে দিল্লি কা লাড্ডু ফুটে নাই। বুঝতে পারছেন এই জিনিসগুলা? আচ্ছা, তারপরে দেখেন বলছে গিয়ে কি বলছে, হাওয়া আসে গন্ধ পাই, তারপর পাতার শব্দ শুনি, কেবল আরেকটি মাত্র পা ফেলার অপেক্ষা ছিল, এমন সময় সে পদক্ষেপের দূরত্বে হচ্ছে গিয়ে কি মুহূর্তে অসীম হয়ে উঠল। তুমি একটু চিন্তা করো এখানে কি বলছে, যে হাওয়া আসে, অর্থাৎ অনুপমের মনের ভিতরে প্রেমের হাওয়া আসছিল। ইস আমি একটু পরে কল্যাণীকে দেখবো, কল্যাণীর গন্ধ সে পাইছে মনে মনে, পাতার শব্দ শুনি, ইস মানে অপেক্ষা, আর কখন পরে আমি আমার বউকে দেখতে পারবো। কিন্তু সেই একটা মাত্র পাতাই কি করতে পারলো না, আর ফেলতে পারলো না, অর্থাৎ সে আর কল্যাণীকে দেখতে পারলো না। কি পরিমাণ একটা হতাশা মানুষের মনের ভিতরে। আচ্ছা, তারপরে এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, অর্থাৎ তাহলে এটা একটু নিচে দাগ দিয়ে রাখেন। তাহলে অনুপম বিনু দাদার কাছে যাইয়া কখন নিজের মানে কল্যাণীর কথা শুনতে চাইতো? প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। কোন সময়? প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। সবাই একটু কমেন্ট করেন অনুপম কখন, এইটা গদ্য নাকি পদ্য, কোন কেন আনসার দিবেন প্লিজ কেউ। ভাইয়া এটা হচ্ছে গিয়ে কি গদ্য, ঠিক আছে, এটা গদ্য, আগে একটু পড়েন। আচ্ছা, তাহলে একটু সবাই একটু কমেন্ট করে জানান তো প্লিজ, অনুপম কখন হচ্ছে গিয়ে কি আপনার বিনু দাদার কাছে যাইতো? প্রত্যেকদিন সন্ধ্যার সময়। কখন? প্রত্যেকদিন সন্ধ্যার সময়। বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ। তাহলে বিনু দাদার বর্তমান মানে কি বলার ভাষাটা কি স্বাভাবিক ছিল না? অত্যন্ত সংকীর্ণ। তারপর বলিয়া তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বলিয়ে দিয়েছিল। অর্থাৎ বিনু দাদা কি সুন্দর করে আপনার কি করতো, কল্যাণীর মানে বর্ণনা দিত, রূপ তার, সাবস্তির কারুকার্য, অনেক কিছু হচ্ছে গিয়ে কি বলতো। কিন্তু মানে তুমি চিন্তা করো, তুমি একটা মেয়ের এত রোগী, তোমার মা বলতেছে মেয়েটা কিন্তু খুব সুন্দর, তুই বিয়ে করতে যাবি। আমিও ভাবতেছি ইস এতদিন পর আমার একটা সুন্দর মেয়েকে আমি বিয়ে করতে পারতেছি, কিন্তু আসলে আমি বিয়ে করতে পারলাম না। একটু চিন্তা করেন কত এটা মনের ভিতরে একটা কষ্ট। আচ্ছা, তারপর বলছে বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। তাহলে কল্যাণীর রূপ কি ছিল? বড়ই সুন্দর। কিন্তু না দেখিলাম তাহাকে, মনের ভিতর আফসোস, না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তটাই অস্পষ্ট রইয়া গেল। তাহলে অনুপম কি করছে? কল্যাণীকে দেখেও নাই, কল্যাণীর ছবিও সে দেখে নাই। বাহিরে সে তো ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারলাম না। অর্থাৎ বাহিরে তো আমি কল্যাণীকে দেখিও নাই, তাহাকে আমি মন থেকে আর ভালোবাসতে পারলাম না। তারপর বলছি এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালের বাইরে ভূতের মতো নিঃশ্বাস ফেলিতে বেড়াইতে লাগিল। মানে আপনি বুঝতে পারতেছেন কি, যে ওই যে একটা হয় না, যে অতৃপ্ত আত্মা সবসময় মৃত্যুর পর কি বাড়ির আশেপাশে ঘুরে ফিরে। তো অনুপমের যে অতৃপ্ত আত্মাটা আছে, সে কল্যাণীর বাড়ির আশেপাশে কি ঘুরা ফিরা হচ্ছে গিয়ে কি দেখতেছিল, যে হইতেছে আসলে কি কল্যাণীকে দেখা যায় কি যায় না। তাই অনুপমের অতৃপ্ত আত্মা কিসের মতো করেছিল? ভূতের মতো আশেপাশে কি দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছিল। আচ্ছা, হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। তাহলে
অনুপমের, আমরা আবারও বলি, অনুপমের যে বন্ধু ছিল সে বন্ধুর নাম কি? হরিশ। সেই হরিশের কাছে অনুপম জানতে পারছে যে তার ফটোগ্রাফ মানে তার ছবি মেয়েকে দেখানো হয়েছিল। পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। অর্থাৎ আমার ছবি যেহেতু তাকে দেখানো হয়েছে, সে আমাকে অবশ্যই পছন্দ করছে। আমার মনে বলে সে ছবি তার কোনো একটি বাক্সের ভিতরে লুকানো। আপনি এটা চিন্তা ভাবনা করেন, একজন মানুষ তার বিয়ে হয় নাই, হ্যাঁ, কিন্তু সে চিন্তা ভাবনা করতেছে যে আচ্ছা মেয়েটিকে যে আমার যে ছবি দেখানো হয়েছিল, এই ছবিটা অবশ্যই তার কোথায় ছিল? বাক্সের ভিতরে লুকানো হচ্ছে গিয়ে কি ছিল। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিকে নিরালা দুপুর বেলায়, এটা নিচে দাগ দিবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে। তাহলে দেখেন প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল অনুপম বিনু দাদার কাছে কখন যাইতো? সন্ধ্যাবেলা। আর কল্যাণী অনুপমের ছবি দেখতো কখন? নিরালা দুপুর বেলা। ঠিক আছে, আমি এখন প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন। অনুপম আপনার বিনু দাদার কাছে কখন যাইয়া কল্যাণীর কথা শুনতো? অনুপম বিনু দাদার কাছে কখন যাইয়া কল্যাণীর কথা শুনতো? একটু সবাই কমেন্ট করে জানান। অনুপম আপনার বিনু দাদার কাছে যে কখন কল্যাণীর কথা শুনতো? একটু সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। অনুপম বিনু দাদার কাছে কখন যে আপনার হইতেছে গিয়ে কি শুনতো? এটা হইতেছে গিয়ে কি সন্ধ্যাবেলা। আর অনুপম মনে করতেছে অনুপম বিনু দাদার কাছে যায় সন্ধ্যাবেলা। তুলি একমাত্র উত্তর দিছে, তারপর সকাল সন্ধ্যা, মতিউর রহমান সন্ধ্যাবেলা, অসংখ্য ধন্যবাদ। আর কল্যাণী অনুপমের ছবি দেখতো কখন? কল্যাণী অনুপমের ছবি কখন দেখতো? কল্যাণী অনুপমের ছবি দেখতো দুপুর বেলায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কল্যাণী অনুপমের ছবি দেখতো দুপুর বেলায়। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর সেটা কি সে খুলে দেখে না? যখন ঝুঁকিয়া পড়ে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো আওয়াজ পাইলে তাড়াতাড়ি সে সুগন্ধ আঁচলের ভিতরে কি লুকায়া ফেলে না? বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এই জিনিসটা কি বলছে, যখন অনুপম ভাবতেছে আচ্ছা আমাকে তো মেয়ের ছবি, আমার ছবিটা তো মেয়েকে দেখানো হয়েছিল, আচ্ছা যেহেতু আমারও বিয়ে হয় নাই, তারও তো বিয়ে হয় নাই, মনে একটা কষ্ট। আচ্ছা কোনো এক দুপুরবেলা সে কি হইতেছে আমার ছবিটা কি খুলে না? ছবিটা খোলার সময় তার এলোমেলো চুলগুলা কি আমার ছবির উপর পড়ে না? মানে কি পরিমাণ অসুখকে চিন্তা ভাবনা, একটু দেখেন সবাই, যে তোর লগে এই মেয়ের বিয়ে হয় নাই, তুই তাহলে এত চিন্তা ভাবনা কে লিয়ে করস? আচ্ছা তারপরে আমরা হচ্ছে গিয়ে কি দেখি, এরপরে আমরা দেখি এরপরে হইতেছে গিয়ে কি বলছে। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে একটু দেখি এরপরে হইতেছে গিয়ে কি বলছে, আমরা একটু উপরে চলে যাই। আচ্ছা তারপর একটা বছর গেল, অর্থাৎ এই যে মাঝখানে যে হচ্ছে গিয়ে কি কথাবার্তা, এটা এক বছর চলে গেছে, অর্থাৎ অনুপমের বিয়ে যে হয় নাই, এটা কয় বছর চলে গেছে? এক বছর গত হয়েছে। মামা তো লজ্জায় বিবাহ সম্পর্কে কথা তুলিতেই পারেন না, অর্থাৎ আগে যে তারা একটা লজ্জা পাইয়া আসছে, এজন্য তারা কি আর নতুন করে বিয়ের কথা ভাবতে পারে না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন আবার কি হবে? বিবাহের চেষ্টা করবে। তাহলে মামা কি করতে পারে নাই? মামা হচ্ছে গিয়ে কি আর হইতেছে গিয়ে কি বিয়ের কথা বলতে পারে নাই লজ্জার কারণে। কিন্তু আমার যে মা ছিল, মানে অনুপমের যে মা ছিল, সে বলছে যে সমাজের লোক যখন এই যে বিবাহ বাড়ি থেকে আমরা যে অপমানিত হয়ে আসলাম, এটা যখন ভুলে যাবে তখন সে আবার কি বিয়ের আলোচনা করবে। এদিকে শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটি ছিল। মনে করে দেখেন, সে আবার কি করে? কল্যাণীর খোঁজ খবরও রাখে। বুঝতে পারছেন? অনুপম তো বলতেছে এদিকে শুনিলাম মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়া ছিল, কিন্তু সে পণ করিয়াছে আর কোনোদিন কি করবে না? বিয়ে করবে না। তাহলে এই যে পণটা করছে, এটা কে করছে? এটা করছে কল্যাণী। কে করছে? কল্যাণী হচ্ছে গিয়ে কি পণ করছে যে আর কোনোদিন সে বিয়ে করবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, চুল বাঁধিয়া ভুলিতে যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? আপনি একটু চিন্তা করেন, আপনার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সেই মেয়েটার ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ, তো আপনি এটা কোনো মতে খোঁজ খবর পাইছেন সে আর কোনোদিন প্রেম করে নাই, সে আর কোনোদিন বিয়ে করে নাই, তখন আপনার মনে কি হবে? ইস, সে বুঝি আমাকে এখনো চায়। বুঝতে পারছেন? তো অনুপম কি করছে? বুঝতে পারছে যে এত ভালো ভালো ছেলে আসিল, কিন্তু পাত্র আসিল, কিন্তু সে আর বিয়ে করে নাই, অর্থাৎ সে বুঝি আমাকে এখনো ভালোবাসে। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। এগুলো কিন্তু সব অনুপমের কল্পনা। বুঝতে পারছেন? জিজ্ঞাসা করেন, এটা কে জিজ্ঞাসা করছে? শম্ভুনাথ সেন। মা তোর কি হয়েছে বল আমাকে।
মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই না তো, কিছু হয়নি বাবা। বাপের এক মেয়ে, সে যে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িছে, তখন বাপের প্রাণে আর সইল না। তখন সে অভিমান ভাষায়া কি করছে, অভিমান ভাষায়া দিছে। আচ্ছা, অভিমান ভাষায়া দিয়া সে ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। এগুলো কিন্তু সব অনুপমের কল্পনা। আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু সব কি অনুপমের হচ্ছে গিয়ে কি কল্পনা আর কি। হ্যাঁ, সে ভাবতেছে যে কল্যাণী তাকে বিয়ে করার জন্য সে খায় না, সে সন্ধ্যা হইলে চুল বাঁধে না, শুকায়া যাচ্ছে। তো হইতেছে গিয়ে কি শম্ভুনাথ সেন আইসা বললো, মা তোর কি হয়েছে? সে চোখটা মুছে মুছে বললো, না বাবা কিছু হয়নি। তখন বাবা মেয়ের এই অবস্থা দেখে সে বুঝে আবার অনুপমের কাছে আসে। জীবনে কিন্তু আয় নেই, বুঝতে পারতেছেন? এটা অনুপমের ওষুধকে চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, তারপরে মনের মধ্যে সে কালো রঙের ধারাটা বইতেছিল, সেটা যেন কালো সাপের মতো রূপ দানিয়া ফুস করিয়া উঠিল। অর্থাৎ এই যে যখন কন্যার পিতা আবার আসছে, তখন অনুপম একটু ভাব ধরিয়া রয়েছে, না আমি আপনার মেয়ের বিয়ে করব না, বুঝতে পারছেন? যেটা যেন একটা সাপ ধরে হচ্ছে গিয়ে কে আছে। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ করা হোক, তারপরে তুমি বরের টুপর পরিয়া দলবল লইয়া সভা সারিয়া চলিয়া আসিও। অর্থাৎ আপনার কি করছে, অনুপম মনে মনে ভাবতেছে যে শম্ভুনাথ সেন তাকে বলতেছে যে বাবা তুমি একটা কাজ করো। কইছে কি, আবার আমরা বিবাহের আয়োজন করি, তুমি আবার হচ্ছে গিয়ে কি দলবল লইয়া যাও, তারপর আমার মেয়েটারে কি করো, বিয়ে করো। কিন্তু অনুপম তো আসলে হচ্ছে গিয়ে কি বিয়ে করতে চায় নাই। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, রাজহংসের মতো রূপ ধারিয়ে বলল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্প বনে গিয়েছিলাম, তেমন করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের কবরটা দিয়ে আসি গে। তখন অনুপম বলতেছে, মনে মনে বলতেছে, ইস এখনই তো আসল সময়। অনুপম বলতেছে, আমাকে তুমি প্রজাপতি বানায় দাও, আমি যেন হচ্ছে গিয়ে কি কল্যাণীকে যাইয়া কানে কানে বলতে পারি, কল্যাণী আমার আর তোমার তো বিয়ে আবার ঠিক হয়েছে। বুঝতে পারতেছেন? কল্যাণী কি করলো, এটা হচ্ছে গিয়ে কি বলছে আর কি। আচ্ছা, তারপর হইতেছে গিয়ে বলছে, তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষের জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেয়ালটার বাইরে রহিল সমস্ত পৃথিবী, আর সবাই ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। ওই যে মনে আছে যে হচ্ছে গিয়ে কি অনুপমের অতৃপ্ত আত্মা কল্যাণীদের বাড়ির আশেপাশে কি করতেছিল, ঘুরতেছিল। যখন বিবাহের আয়োজন হইলো, অনুপম কি করলো, মামা বাসর ঘরে ঢুকে গেল। বুঝতে পারছেন? মামা কি করলো, বাসর ঘরে ঢুকে গেল। সমস্ত পৃথিবীর সবাই কোথায়, বাহিরে, আর ভিতরে কেনা শুধুমাত্র অনুপম আর কল্যাণী। চিন্তা ভাবনা করেন যে কি হইতেছে। আচ্ছা, তারপরে আমার কথাটি ফুরাইলো, মানে তারপরে আর ঘরের ভিতরে যে কি কি হয়েছে এটার অনুপম বলে নাই আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এতক্ষণ তো ছিল অনুপমের কল্পনা। এখন আমরা বাস্তবে হচ্ছে গিয়ে কি আপনার কি ফিরিয়া যাই, বাস্তবে কি হয়েছিল। বাস্তবে বলছে, না কথাটা এমনি করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমারই লেখাটা আমি শেষ করে দেব। মাকে লইয়া তীর্থে চলিতেছিলাম। তাহলে তীর্থে মানে কি, তীর্থে মানে হচ্ছে মন্দির। হ্যাঁ, মন্দির বা হচ্ছে গিয়ে কি আপনার পুণ্য স্থান। মন্দির বা কি স্থান, পূর্ণ হচ্ছে গিয়ে কি স্থান। যেমন আমরা যেরকম হইতেছে গিয়ে কি কাবা শরীফ, মক্কা মদিনাকে পূর্ণ স্থান হিসেবে ভাবি, তো সনাতন ধর্মাবলম্বীরাও হচ্ছে গিয়ে কি বিভিন্ন স্থানকে তারা হচ্ছে গিয়ে কি তীর্থে হইতেছে গিয়ে কি আপনার হচ্ছে গিয়ে কি নিয়ে যাচ্ছিল। আচ্ছা, নিয়ে যাইতেছিল। তারপর আমরা দেখি আমার উপরে ভার চলিল, কারণ মামা একেবারে হাবড়ার পুল, এবারও হাবড়ার পুল পার হয় নাই। আমরা জানি অনুপমের মামা কোনোদিন কলকাতার বাইরে যায় নাই। লাইনটা এরকম ভাবে আমাদের বইতে ছিল যে মামা মনে করে কলকাতার বাইরে সমস্ত পৃথিবীটা আন্দামান দ্বীপের মতো। অর্থাৎ অনুপমের মামা কোনোদিন কি করে নাই, বাহিরে যায় নাই। তাই তীর্থে যে যাইতেছিল এটা অনুপমের উপরে পড়লো। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, তাহলে তারা কিসে করিয়া তীর্থে যাচ্ছিল, তারা রেলগাড়িতে করিয়া তীর্থে হইতেছে গিয়ে কি যাইতেছিল। ঝাঁকানি খাইতে খাইতে মাথার ভিতরে নানা প্রকার এলোমেলো স্বপ্নের জুমজুমি বাজিতেছিল। দেখো একজন মানুষ ওই যে এরকম অসুখকে চিন্তা ভাবনা করে, আমি হইলে তো, তুই আমারে শেখা দিছস, এই মাইয়ারে তো মনে করো যে জীবন যৌবন দেখে নিতাম। আমি এবার চিন্তা করতাম যে হইতেছে গিয়ে কি এরকম, যেমন আমার হইতেছে গিয়ে কি শেখা দিছে একটা মেয়ে, যেমন হইতেছে সিম্মি, ওরে যে আমি কি কি করছি, অনুপম তো বলদ। আচ্ছা, তারপর হঠাৎ কোন একটা স্টেশনে জাগিয়া উঠিলাম। ওই যে ট্রেনের দোলানিতে অনুপম কি ঘুমাইয়া গেছিল।
স্যার ওই রুমে পরে কি কিছু হয়েছিল? হ্যাঁ, ওই রুমে পরে কিছু হয়েছিল কিনা সেটা রবীন্দ্রনাথ বলে নাই, আমরাও আর কি বলতে পারতেছি না যে কিছু কি হয়েছিল কিনা। ঠিক আছে, তগো কইছি পড়তে, তোরা এখানে শয়তানি করস না। শেয়ার দাও, ক্লাসটা হচ্ছে গিয়ে কি শেয়ার দিয়ে একটু মেনশন দিয়ে দাও, যাতে তোমার বন্ধু বান্ধবরাও ক্লাসটা কি করতে পারে। আচ্ছা, এখন 186 জন আছে, আমি সকলকে হইতেছে গিয়ে কি অনুরোধ করব, সবাই একটু ক্লাসটা শেয়ার করো তো প্লিজ। ক্লাসটা আমরা আবার শুরু করব, একটু হচ্ছে গিয়ে কি শেয়ার করো তো প্লিজ সবাই। সিম্মি ভাইয়া মার খাবি, ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই প্লিজ, একটু ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে সবাই একটু প্লিজ দেখি তো সবাইকে আমাদের কথা হয় মানে শুনে নাকি, একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, ঠিক আছে। তারপর আলোতে অন্ধকার মেশা সেও একটা স্বপ্ন, কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত। আচ্ছা, তাহলে কি এই অপরিচিত রেল স্টেশনে বা অপরিচিত হচ্ছে গিয়ে কি রেলে শুধুমাত্র কি পরিচিত অনুপমের? আকাশের তারাগুলো। আর সেই অজানা অস্পষ্ট স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়ায়া আলো ধরিয়া এই পৃথিবীকে যে কত অচেনা এবং যাহা চারদিকে তাহা যে কত বহুদূর তাহাই দেখাইতেছিল। অর্থাৎ কি বলছে যে একমাত্র স্টেশনের যে ল্যাম্প আছে সেই ল্যাম্প গুলা কি করতেছে? পৃথিবীটাকে, অজানা পৃথিবীটাকে চিনাচ্ছিল, এবং আমরা যে পৃথিবী থেকে কতটুকু দূরে আছি তা হইতেছে গিয়ে কি তারা দেখাচ্ছিল। আচ্ছা, তারপর হইতেছে গিয়ে কি আমরা বললাম গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, সবাই এটা নিচে টাক দাও, আলোর নিচে সবুজ পর্দা টানা। এটা হচ্ছে গিয়ে কি আসছে আপনাদের 25-এর সিলেবাসটা দেন প্লিজ। জি, আমরা 25-এর সিলেবাসটা দিয়ে দিব এইচএসসি 2025 গ্রুপে। তাহলে বলেন আলোর নিচে কোন পর্দা টানা? সবাই একটু কমেন্ট করেন, আর সবাই একটু কমেন্ট করেন আলোর নিচে কোন পর্দা টানা। এটা আমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করব তখন দেখবো যে এটা অনেকবার প্রশ্ন আসছে, আলোর নিচে কোন পর্দা টানা। সবাই একটু কমেন্ট করবেন। তাহলে আলোর নিচে হচ্ছে গিয়ে কি সবুজ পর্দা টানা। তুরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রয়েছে, তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষ, প্রদোষ মানে কি? সবুজ প্রদোষ, প্রদোষ মানে কি? এখানে প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, কিন্তু এখানে হইতেছে গিয়ে কি ছোট বাতিকে বোঝানো হয়েছে। কি বাতি? ছোট হচ্ছে গিয়ে কি বাতি। তাহলে প্রদোষ মানে কি? প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা, কিন্তু এখানে ছোট বাতিকে বোঝানো হয়েছে। আচ্ছা, সবাই অসংখ্য ধন্যবাদ। তৃষা, দিচিং, সাইয়েদ নাজিফা তাসনিম, ওমর আলী, রাফিয়া তাসনিম, হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ। তাহলে বলছে যে সবুজ প্রদোষ মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একই রকম পড়িয়া আসি। আচ্ছা, এমন সময়ে সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগিরই চলিয়া আয়, এই গাড়িতে কি আছে? জায়গা আছে। অর্থাৎ পুরো রেল স্টেশনে অনুপম কাউকে চিনে না। কথাটা কি বুঝতে পারছেন? মানে অচেনা পৃথিবী, সে অচেনা পৃথিবীতে হঠাৎ করে সে একটা মেয়ের আওয়াজ শুনছে। কি আওয়াজ? শিগগিরই চলে আয়, এইখানে কি আছে? জায়গা আছে। অনুপমের মনোযোগ আটকারি গেল, বলছে মনে হইলো যেন গান শুনিলাম। বুঝতে পারতেছেন বিষয়টা? মাইয়া মানুষের কথা শুনলে অনুপমের মাথার ভিতরে মনে হইতো যেন একটা গান শুনছে সে। আচ্ছা, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমন করিয়া অসময়ে অজাগায় আশঙ্কা শুনিলে সম্পূর্ণ বুঝে পারা যায়। তাহলে একটু সবাই কমেন্ট করেন তো, বাঙালি মেয়েদের মুখে বাঙালি ভাষা কেমন, মধুর নাকি কর্কশ? সবাই একটু কমেন্ট করেন তো শুনি দেখি। কে কে হইতেছে রোমান্টিক আছেন এখানে? রোমান্টিক কি কেউ আছেন? রোমান্টিক কোন ছেলে অথবা মেয়ে? বাঙালি হইতেছে বলছে এখানে যে বাঙালি মেয়ের কণ্ঠে বাংলা কথা যে কত মধুর। তাহলে বাঙালি হইতেছে গিয়ে কি মেয়েদের কণ্ঠ হচ্ছে গিয়ে কি কিরকম? মধুর। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হাবিবুর রহমান, সাবাস, মধুর। আচ্ছা, তারপর বলছে তা সম্পূর্ণ বুঝতে পারা যায়, কিন্তু এই গলাটি কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা নয়, শুনিলেই মনে বইলা উঠে এমন তো আর শুনি নাই। আপনি একটু চিন্তা ভাবনা করেন যে জিনিসটা কি বলছে। বলছে এটা কোনো স্বাভাবিক মেয়ের গলা নয়, কারণ এই গলা তো আমি আর কোনোদিন আগে তো শুনি নাই। বিষয়টা বুঝতেছেন? মানে অনুপম কল্যাণীকে এত পরিমাণ ভালোবাসছে যে সে কি করে নাই, আর হইতেছে গিয়ে কি কল্যাণীর কণ্ঠটাকে সে আরো সুমধুর করে তুলছে, যে সব মেয়ের আসলে এই কণ্ঠ হয় না। আচ্ছা, তারপরে হইতেছে গিয়ে কি আমরা একটু দেখি, একটু আগে যাই। আচ্ছা, তারপর চিরকালই গলার স্বর আমার কাছে বড় সত্য। তাহলে একটু নিচে দাঁড়ায় সবাই একটু বলেন তো, চিরকালই
মানুষের অনুপমের কাছে কি সবচেয়ে বড় সত্য, এটা হইতেছে গলার স্বর। গলার কি স্বর? তাহলে একটু বলেন তো। আচ্ছা, মোহাম্মদ শরীফ হোসেন, আসমাউল হোসনা, তায়েবা তুলি। তাহলে চিরকালই গলার স্বর অনুপমের কাছে কি ছিল? বড় সত্য। অর্থাৎ মানুষ তুমি চিনতে পারবা গলার স্বরে। যেমন আমাকে যদি এখন কেউ বলে যে হইতেছে গিয়ে কি সিম্মির একটা কণ্ঠ শুনলে আমি বলতে পারবো যে রাস্তা দিয়ে সিম্মি যাইতেছে, বুঝতে পারতেছেন? তাহলে কি হলো যে চিরকালই গলার স্বর হলো কি বড় সন্ত। রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম, যাহা অনির্বচনীয়, আমার কাছে কণ্ঠস্বর হইল তাহারই চেহারা। বুঝতে পারতেছেন যে রূপ একজন মানুষের সাদা, কালো, ধনী, গরিব বিভিন্ন প্রকার হইতে পারে, কিন্তু মানুষের গলার স্বরটা হইল গিয়ে কি আপনার অন্তরতম, অর্থাৎ মানুষের অন্তরে লেগে থাকে, অনির্বচনীয়, অর্থাৎ মানুষকে কি করতে নির্বাচন হইতে পারে। আচ্ছা, আমি সিঙ্গেল, আমার গল্পটা কি পড়া ঠিক হবে? বেডা, এটা তো সিঙ্গেলদেরই গল্প, এই জন্যই তো আমি সবাই সবার আগে নিছি। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা তো সিঙ্গেলদেরই গল্প। আচ্ছা, আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিতে পাইলাম না। শুনছেন অবস্থাটা? মানে হইতেছে গিয়ে কি মেয়ে বলছে শিগগির চলে আয়, এইখানে জায়গা আছে। এই গলার সুর দেখেই অনুপম কি করছে, জানালা দিয়ে দেখতেছে যে মেয়েটারে দেখা যায় কিনা। কি পরিমাণ লুইসা ছিল। আচ্ছা, তারপর প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। লণ্ঠন মানে কি? যে এটা হইতেছে কি আমরা হারিকেনের মতো ধরা হয় আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, নাড়িয়া দিল। গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি হৃদয়ের রূপ দেখিতে পারলাম। অর্থাৎ অনুপমের সামনে কিন্তু ওই মেয়েটা ছিল না। সে ভাবতেছে যার গলার কণ্ঠস্বর এতটা সুন্দর, সে মেয়েটা জানি কতটা সুন্দর। বুঝতে পারতেছেন? অনুপম নিজের মতো করে কল্পনা করে নিচ্ছে। আচ্ছা, তারপর সে যেন তারাময়ী রাত্রির মতো, অর্থাৎ রাত্রের ভিতরে যেমন তারারা আপনার কি আলো দেয়, তাহলে অনুপম কি মনে করছে যে সে মেয়েটাও বুঝি এই রাত্রির মতো। তারপর আবৃত্ত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। তাহলে কি বলছে যে তারাকে শুধুমাত্র দেখাই যায়, কিন্তু সেই তারাকে কি করা যায় না, পাওয়া যায় না। তাহলে অনুপম কি তাহার শুধুমাত্র কণ্ঠই শুনতে পাইছে, সেই করতে পারে নাই। আচ্ছা, আপনাদের জ্ঞাতার্থে বলতে যাই, সেই সিম্মি আমাকে শেখা দিছে, সেই সিম্মি এখন মানে অনলাইনে আছে আর কি, বুঝতে পারছেন? সে আমাদের লাইভটা দেখতেছে। হ্যাঁ, এই সিম্মি কিন্তু আমাকে শেখা দিছে আর কি, বুঝতে পারছেন? সেই সিম্মি এখন অনলাইনে দেখতেছে আমাদের ক্লাসটা। আচ্ছা, তারপর ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছো। তাহলে কি করছে, আমি যেরকম সিম্মির সুর দেখে হচ্ছে গিয়ে কি বলতে পারি যে এটা সিম্মি, তো অনুপম কি বলতে পারতেছে যে হচ্ছে গিয়ে কি সেই মেয়েটা দেখা হইতেছে গিয়ে কি মনে আছে তুমি আমার হৃদয়ে বুঝি কি করছো, আসন গ্রহণ করছো। আচ্ছা, তারপর কি আশ্চর্য, কি পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়ে আসো। অর্থাৎ দিতেছে গিয়ে কি ওই যে বললাম না যে আমার মনের ভিতরে যেমন ফুল ফুটাইছে হচ্ছে গিয়ে কি সিম্মি, তো ঠিক একই রকম ভাবে অনুপমের মনের ভিতরেও কি করছে, ফুল ফুটাই দিছে কে, ওই যে গলার কণ্ঠস্বর। সিম্মি আপু প্লিজ রিপ্লাই। হ্যাঁ, সিম্মি দেখতেছে, কোনো সমস্যা নাই, সিম্মি দেখতেছে। ও কাল নাগিনি তো, ও আবার একটু ভালো দেখে। হ্যাঁ, ওই আমি যেরকম ওর কি বিয়ে হয়েছে নাকি না হয়েছে এটা একটু খোঁজ খবর রাখি, ঠিক আছে? তো সিম্মিও কিন্তু আমার হচ্ছে গিয়ে কি খোঁজ খবর রাখে। সিম্মির বাপ আমারে দেখতে পারে নাই, আমি সিম্মির বাপরে দেখতে পারি না। হ্যাঁ, তো সিম্মিও আমারে দেখতে পারে না, আমি তো তার পিছনে গুইরা সিম্মি তো আমারে শেখা দিলই, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন ফুল ফুটে আছে, অথচ তার ঢেউ একটি পাপড়িও হচ্ছে গিয়ে কি টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। লোহার গাড়ির লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহলে কোন গান, কোন গান বলেন? এই যে যে অনুপম গান শুনতে শুনতে যে হচ্ছে গিয়ে কি চলিল, এটা কোন গান? এটা হইল গিয়ে কি কল্যাণীর কণ্ঠস্বর। কল্যাণীর কি কণ্ঠস্বর। তাহলে কল্যাণীর কণ্ঠস্বরটাই অনুপমের কাছে মনে হয়েছে গিয়ে কি একটা গানের মতো। কল্যাণীর কণ্ঠস্বরটাই অনুপমের কাছে কি মনে হয়েছে, একটা হচ্ছে গানের মতো। একজনকে সিম্মিকে, তুই সিম্মিকে ওমর আলী, আপনি যদি হচ্ছে গিয়ে কি সিম্মিকে হইতেছে গিয়ে কি দেখতে চান, তাহলে হইতেছে আমাকে নক দিবেন। হ্যাঁ, মাঝে মাঝে আমি হচ্ছে গিয়ে কি দেখাই দিব না সিম্মিকে। সিম্মি হইতেছে কল্যাণীর মতো আর কি, কল্যাণীর যেরকম শক্ত ছিল সিম্মি ওইরকম একটা শক্ত মেয়ে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তা আমার মনের মধ্যে গান শুনতে চললো,
তার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে, গাড়িতে কি জায়গা আছে। ধোঁয়া কোন জিনিসটা? ধোঁয়া হইলো যেই কথাটা গানের ভিতরে বারবার বলা হয়। যেমন আমরা হইতেছে গিয়ে কি বলি না, দেখা না দিলে বন্ধু কি কথা বইল না, তাহলে এই লাইনটা কি বারবার বলছে। তাহলে যেই লাইনটা গানের বারবার বলা হয় এবং মানুষের কণ্ঠের ভিতরে হচ্ছে গিয়ে কি থেকে যায়, সেই লাইনকেই বলা হয় কি ধোঁয়া। আর অনুপম কি খালি একটা কথায় মানে মনের ভিতরে ভাবতেছে যে হচ্ছে গিয়ে কি যে এইখানে জায়গা আছে, এটা মানে কি আছে কি জায়গা? আচ্ছা, কল্যাণীর মনে কি আমার জন্য জায়গা আছে? যেমন আমিও চিন্তা ভাবনা করি যে 1 বছর আগে সিমির সাথে যখন আমার ব্রেকআপ হয়েছিল, সে আসলে কি আমার মনে এখনো জায়গা আছে কিনা। হ্যাঁ, এরকম। আচ্ছা, জায়গা পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু কুয়াশা মাত্র, সে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালেরই অচেনা, চেনা নয়। তাহলে কি বলছে যে হইতেছে গিয়ে কি যেই যে তার যে সুরটা আছে, এই সুরটা আমার কি চিরকাল যেন মনে হয় কি তার চেনা। মানে অনুপম কি করছে, ওই গলার কণ্ঠস্বরের সে প্রেমে পড়ে গেছে। অনুপম কি করছে, তার গলার কণ্ঠস্বরের প্রেমে পড়িয়া গেছে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি অনুপম কি করছে, এই যে তার গলার কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর শুনিয়া তার কি হয়েছে একটু দেখেন। রাত্রে ভালো ঘুম হইল না। একটু চিন্তা না করেন, আগে কিন্তু তার ভালো ঘুম হয়েছে, বলছে রেলগাড়ির মৃদঙ্গের তালে তালে আমি কি করলাম, ঘুমাইলাম। কিন্তু এখন মেয়ের কণ্ঠস্বর শোনার কারণে অনুপমের আর কি হইল না, রাত্রে ঘুম হইল না। বলছে প্রায় প্রতিটি স্টেশন একবার করে। আচ্ছা, তাহলে হইতেছে গিয়ে কি আপনার কি সে আর রাত্রে ঘুমাইতে পারে নাই। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। গাড়ি বদল করতে কি, ওই যে সরাসরি তো ট্রেন যায় না, ট্রেন তারা বদল করে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা ছিল বীর হইবে না। তাহলে অনুপমরা কোন ক্লাসের টিকিট কাটতে চাইছিল? ফার্স্ট ক্লাসের টিকিট। তাহলে একটু সবাই একটু বলেন তো, অনুপমরা কোন ইয়ের হচ্ছে গিয়ে কি, অনুপমরা হচ্ছে গিয়ে কি কোন ইয়ার হইতেছে গিয়ে কি করতো, একটু বলেন তো প্লিজ। অনুপমরা কোন হচ্ছে, আচ্ছা দেখেন ওই যে কি জন্য রুমানা ইসলাম, এটা তো সিমির কাহিনীটা তো মজা করে বলছি, এটা তো আমি হচ্ছে গিয়ে কি না, একটু দেখেন সবাই। অনুপমরা ফার্স্ট ক্লাসের হচ্ছে গিয়ে কি টিকিট আশা করছিল। নামিয়ে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আরদালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। আচ্ছা, কোন এক ফৌজ মানে কি, ফৌজ মানে হচ্ছে সেনাবাহিনী। ফৌজ মানে কি, ফৌজ মানে হইতেছে সেনাবাহিনী। আচ্ছা, তাহলে কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। তাহলে একটু সবাই নিচে দাগ দিয়ে রাখবেন, কতক্ষণ পরে গাড়ি আসিল, কতক্ষণ পরে গাড়ি আসিল। গাড়ি আসছে 2-3 মিনিট পরে। কতক্ষণ পরে? 2-3 মিনিট পরে গাড়ি আসছিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। অর্থাৎ অনুপমরা ফার্স্ট ক্লাসের টিকিট পায় নাই, তারা চাইছিল ফার্স্ট ক্লাসের টিকিট, কিন্তু তারা কি ফার্স্ট ক্লাসের টিকিট পায়নি। তাহলে কি তারা ফার্স্ট ক্লাসের টিকিট কি পাইছে? না, তারা ফার্স্ট ক্লাসের টিকিট পায়নি। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক ভীষণ ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে। দ্বার মানে কি, দ্বার মানে হচ্ছে দরজা। দ্বার মানে কি, দ্বার মানে হইতেছে দরজা। তাহলে বলছে দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটা মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, সেকেন্ড ক্লাসের একটা মেয়ে। তাইলে অনুপমরা চাইছিল ফার্স্ট ক্লাসের টিকিট, কিন্তু একটা মেয়ে তাদেরকে সেকেন্ড ক্লাস থেকে, কোন ক্লাস, সেকেন্ড ক্লাসের হচ্ছে থেকে, তার মাকে লক্ষ্য করিয়া বললেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। এখানে কি আছে? জায়গা হচ্ছে গিয়ে কি আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আমি তো চমকায় উঠিলাম, আরে সেই আশ্চর্য মধুর কণ্ঠ, সেই গানের ধোঁয়া, এইখানে জায়গা আছে। অর্থাৎ অনুপম ওই যে আগের প্ল্যাটফর্মে যেই কথাটা শুনছিল যে এইখানে জায়গা আছে, এখানে আইসাও ঠিক একই হইতেছে গিয়ে কি দেখে যে কি এইখানে কি আছে, জায়গা আছে, একটা গানের ধোঁয়া হচ্ছে গিয়ে কি সে পাইলো। ক্ষণমাত্র বিলম্ব করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়লাম। আরে এটা তো সেই কণ্ঠ। এজন্য সে ক্ষণমাত্র আর বিলম্ব করে নাই, অর্থাৎ দেরি করে নাই, দেরি না করেই ওই গাড়িতে উঠা পড়লো। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম এই দুনিয়ায় আর নেই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল।
আমি একটি ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রইল। তাহলে অনুপম স্টেশনে কি ফালায় রেখে আসছে? একটু নিচে হচ্ছে গিয়ে কি একটু বলেন। অনুপম আপনার হইতেছে গিয়ে কি স্টেশনে কি ফালিয়া রেখে আসছে? অনুপম স্টেশনে একটি ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা ফেলে রেখে আসছে। অনুপম আপনার কি ফেলে রেখে আসছে? অনুপম একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা ফেলে রেখে আসছে। তারপর আর কি লিখিব জানি না। আমার মনের ভিতরে একটা অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব আর কোথায় শেষ করিব বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা হয় না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। আপনি একটু মনে করে দেখেন, ওই যে আগের স্টেশনে এইখানে জায়গা আছে, এই কথাটা যেই মেয়ের কণ্ঠে সে শুনছিল, এখন সেই মেয়েটাকে সে দেখতে পাইল। বুঝতে পারছেন? এতক্ষণে অনুপম কল্যাণীকে কি দেখতে পাইল। তখনও তাহাকে সুর বরিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিয়া রইলাম। ঠিক আছে, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। অর্থাৎ অনুপম আর অনুপমের মা সামনে বসা যে মেয়েটা আছে, এই মেয়েটা এত সুন্দর ছিল দেখা তার মায়েরও যেন কি চোখ পড়তেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে। নিচে আন্ডারলাইন করেন। এটা প্রশ্ন আসবে এরকম ভাবে, সবাই একটু উত্তর দেন। অনুপম রেল স্টেশনে যে মেয়েকে দেখছিল সেই মেয়ের বয়স কত ছিল? অনুপম রেল স্টেশনে যে মেয়েকে দেখছিল সেই মেয়ের বয়স কত ছিল? সেই মেয়ের বয়স ছিল 16 কি 17। সবাই একটু কমেন্ট করেন তো। অনুপম রেল স্টেশনে যে মেয়েকে দেখছিল সেই মেয়েকে হচ্ছে গিয়ে কি আপনার বয়স কত ছিল? 16 কি 17। 16 কি 17। সাবাস আলফা। আচ্ছা, আরেকবার 1 মিনিট একটু সময় ব্যয় করি। অনুপম তারপরে মেয়ের সাথে কি কি করছে এটা দেখার আগে যারাই এখানে আছেন তারা একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন তো প্লিজ। 1 মিনিট সময় নষ্ট হবে। সবাই যারাই এখানে আছেন তারা একটু ক্লাসটা শেয়ার করে দেন তো প্লিজ। এতে করে আপনার সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে তারাও কি করতে পারবে? ক্লাসটি করতে পারবে। আচ্ছা, তারপর মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নব যৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপিয়া দেয় নাই। অর্থাৎ এই 16-17 বছরের মেয়ের জীবনে অর্থাৎ কি যৌবনের ফুল ফুটতেছে। অর্থাৎ এত সুন্দর সেই মেয়েটি হচ্ছে গিয়ে কি ছিল। তারপর ইহার গতি সহজ। তাহলে হচ্ছে গিয়ে কি মেয়েটা কি চঞ্চল ছিল? না, মেয়েটা ছিল সহজ সরল। দীপ্তি নির্মল, অর্থাৎ চোখের চাহনিটা খুবই আকর্ষণীয় ছিল। সৌন্দর্যের সুচিতা অপূর্ব। তার যে সুন্দর, যেমন দেখবেন অনেক মেয়ে আছে বা অনেক ছেলে আছে। আমার একটা বন্ধু আছে, উনি হচ্ছে এখন সৌদি আরব থাকে, পুরো সাদা কিন্তু তারা দেখতে ভালো লাগে না। আবার অনেক মেয়ে আছে শ্যামলা বা কালো কিন্তু দেখতে ভালো লাগে। তো অনুপমের সামনে যে মেয়েটা বসে আছে সেই মেয়েটা ছিল গিয়ে কি খুবই সুন্দর। আচ্ছা, ইহার কোনো জায়গা বা হচ্ছে গিয়ে কি কোনো জুরিমা নাই। অর্থাৎ অনুপমের সামনে যে মেয়েটা বসছিল এর সাথে তুলনা করা যায় এরকম মেয়ে আর অনুপম জীবনে দেখে নাই। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। অর্থাৎ অনুপম কল্যাণীকে শুধুমাত্র দেখেই গেছে, সে কি কি দেখছে বা কিভাবে দেখছে তা কি আর বলা অসম্ভব। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এমনকি সে কি রঙের কাপড় পরিয়াছে, কেমন করিয়া পরেছিল তাও ঠিক করে বলতে পারবো না। বুঝতে পারতেছেন? মানে অনুপম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে কি বলছে যে অনুপম কল্যাণীর চেহারার দিকে এত সুন্দর করে হচ্ছে গিয়ে কি চায়া রয়েছিল, মেয়েটা কি রঙের কাপড় পরছে বা কাপড়টা কেমন করিয়া পরছে সেটাও সে কি আপনার বলতে পারবে না। এটা খুব সত্য। তার বেশভূষায় এমন কিছুই ছিল না যে তাহাকে সারাইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে হইবে। অর্থাৎ মেয়ের শরীরে যেই কাপড়টা ছিল সেই কাপড়টা মেয়েকে আরো সৌন্দর্য করে নাই, মেয়ে নিজেই কি ছিল সুন্দর হচ্ছে গিয়ে কি ছিল। তারপর সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মন্ডলের মতো সরল বৃত্তটির উপর দাঁড়ায়া। আচ্ছা, তাহলে একটু দাগ দেন সবাই, এখানে দাগ দেন। অনুপম কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করছে? অনুপম কল্যাণীকে রজনীগন্ধার সাথে তুলনা করছে। একটু সবাই দাগ দেন। অনুপম, সবাই একটু কমেন্ট করে জানান তো, অনুপম কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করছে? এই কমেন্ট না করলে, রেসপন্স না করলে তো ক্লাস নেওয়া যাবে না।
তোমরা কি আসলে কি ক্লাস করতেছো নাকি হচ্ছে অভিনয় করতেছো, এটা তো আমি বুঝতেছি না। একটু সবাই এখানে উত্তর দাও। অনুপম কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করছে? অনুপম কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করছে। সাবাস থিচিং, সবার আগে উত্তর। হাবিবুর রহমান, তারপর আলফা, সাবাস। তারপর হচ্ছে তায়াবাতুলি, তায়াবাতুলিকে অসংখ্য ধন্যবাদ। জান্নাতুল আফিফা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর তার সঙ্গে এই মেয়ের সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিওকে লইয়া তাহার সেই হাসি আর কথার কোনো অন্ত ছিল না। অন্ত মানে কি, কোনো শেষ নেই। তাহলে হচ্ছে গিয়ে কি, কল্যাণীর সাথে আরো 2-3টা মেয়ে ছিল, সেই মেয়েগুলার সাথে সেই হাসি ঠাট্টা এবং কি কথাবার্তা বলতো। আমার হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়েছিলাম। অর্থাৎ অনুপমের আপনার কি ছিল, অনুপমের সামনে কি ছিল, একটা বই ছিল। সে বই নিয়ে এমনি এমনি হচ্ছে গিয়ে চায় থাকে, কিন্তু তার কান কিন্তু ছিল কি মেয়ের দিকে, অর্থাৎ মেয়ে কি কি বলে সে সব শুনতেছে। বুঝতে পারতেছেন? অনুপমের সামনে একটা কি ছিল, এরকম বই ছিল। আচ্ছা, তারপর যেতটুকু কানে আসিয়াছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষের কথা, অর্থাৎ ছোট ছোট কথাবার্তা বলা আর কি। যেমন আমরা যখন ছোট ছোট ছেলে মেয়েদের সাথে মিশি তখন তার বড় বড় কথা বলি না, ছোট ছোট কথা বলি। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্রই ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া যাইত। তাহলে কল্যাণীর এটা একটা গুণ ছিল, সে যখন ছোটদের সাথে মিশতো তখন কি অনায়াসে ছোট হইয়া যাইত। তারপর হইতেছে কি বলছে, সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। তাহলে কল্যাণীর সাথে কি ছিল, কল্যাণীর সাথে একটা গল্পের বই ছিল। আর এই যে যে ছোট ছোট মেয়েটা, কয়টা মেয়ে ছিল ছোট ছোট? 2-3টা। বলতো কয়টা মেয়ে ছিল? কল্যাণীর সাথে কয়জন মেয়ে ছিল, ছেলে মেয়ে ছিল কতজন? কল্যাণীর সাথে ছোট ছোট হচ্ছে গিয়ে কি 2-3 জন ছেলে মেয়ে ছিল। তারা কল্যাণীকে ধরছে যেন ওই বই থেকে আপনার কি করা হয়, তাকে যেন গল্প শোনানো হয়। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। তাহলে হইতেছে গিয়ে কি, যেই গল্পটা বলার জন্য সেই গল্পটা হইতেছে গিয়ে কি তারা কয়বার শুনছে, গল্পটা শুনছে 20-25 বার। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথাই শোনা হইয়া উঠে। নিচে দাগ দিবেন সবাই, এটা একটু সবাই নিচে দাগ দিবেন। বলছে সেই সুধা কণ্ঠের, সুধা কণ্ঠ মানে কি, সুন্দর কণ্ঠ, সোনার কাঠিতে সকল কথা যেন শোনা হইয়া উঠে। অর্থাৎ কল্যাণীর মুখের ভাষা এত সুন্দর ছিল যেন তার মুখ দিয়ে যা বলতো তাই যেন শুনতে তারা মনে চাইতো। বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলছে। তাহলে হইতেছে গিয়ে কি, কল্যাণীর মুখের ভাষা এত সুন্দর ছিল যেন মেয়েগুলা বারবার কল্যাণীর মুখের কাছ থেকে একই কথা বারবার শুনতে চাইতেছে। আচ্ছা, তাহলে এই যে যে সময়টুকু আমরা হচ্ছে স্লাইড চেঞ্জ করতেছি, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করে দিবেন। হিংসা করা ঠিক না, নিজে ক্লাস করুন, অন্যদের ক্লাস করার সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে। তারপর মেয়েটির সমস্ত শরীর মন মন একেবারে প্রাণে ভরা। তারপর তাহার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠকরিয়া উঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন সেটা গল্প নয়, তাহাকেই শোনে। তাহার হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। অর্থাৎ বলছে যে যখন মেয়েরা বা হইতেছে গিয়ে কি সামনে যে 2-3টা মেয়ে ছিল, তারা যখন কল্যাণীর মুখে গল্প শোনে মনে হয় না গল্প শুনতেছে, মনে হয় শোনো সুধা কণ্ঠ হইতেছে গিয়ে কি শুনতেছে। এত সুন্দর তার কণ্ঠ ছিল। আচ্ছা, তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যেন প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়া আছে। সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাতেই খাবার ওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানা মোট কিনিয়া লইল। একটু সবাই এটা নিচে দাগ দেন। তাইলে পরের স্টেশন থেকে কল্যাণী কি কিনছিল? সবাই একটু কমেন্ট করুন তো। পরের স্টেশন থেকে কল্যাণী কি কিনছিল? পরের স্টেশন থেকে কল্যাণী কিছু চানা মোট কিনছিল। সে কি পাউরুটি কিনছে নাকি চানা মোট কিনছে? পরের স্টেশন থেকে কল্যাণী কি কিনছে? পরের স্টেশনে, তাহলে হচ্ছে গিয়ে কি পরের স্টেশন থেকে কল্যাণী কিছুটা চানামোট কিনছে। মেয়ের সঙ্গে মিলিয়া নিতান্তই ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে সে খাইতে লাগিল। অর্থাৎ যেই যে চানামুঠ মানে চানাচুর যে কিনছে, এটা হাসি ঠাট্টা করিয়া সব মেয়েরা কি করলো, তারা খাইতে লাগিল।
আমার প্রকৃতি যেন জাল দিয়া বেড়া, আমি কেন সহজেই হাসি মুখে মেয়েটির কাছ থেকে এই চানামুট লইয়া খাইতে পারলাম না। মানে অনুপম কি পরিমাণ শোষা ছিল একটু চিন্তা ভাবনা করেন। মানে সে নিজে কিনবে না, সে তার কাছে যেন মনে হইতেছে সে কল্যাণীর কাছ থেকে যদি এক মুঠ চানা, সে মানে চানাচোর সে খাইতে পারতো। কথাটা কি বুঝতেছেন, কি তার আগ্রহ। আচ্ছা, তারপর হাত বাড়াইয়া দিয়া কেন আমি আমার লোভ স্বীকার করিলাম না। অর্থাৎ অনুপমের মনে হইতেছে যে হইতেছে এই যে মেয়েটা এত সুন্দর করে চানাচোর খাচ্ছে, যেন হইতেছে গিয়ে কি মনে হয় যেমন একটু দেন একটু খাই। যেমন মাঝে মাঝে একটু মনে হয় না তোমার যে হইতেছে গিয়ে কি তুমি নিজেই চাইলে কোনো একটা কিছু কিনে খাইতে পারো, কিন্তু একজন মানুষ এত সুন্দর করে খাইতেছে মনে হইতেছে যে একটু দাও। যেমন আমার হইতেছে গিয়ে কি আম্মা, আমার বাপ প্লেটে ভাত টাত সবকিছু আছে, কিন্তু আমার আম্মা যেরকম করে মা খাইতো আমি খালি খাওয়ার পরও কইতাম আম্মা একটা মুঠ দাও তো একটু খাই। তো অনুপমের কাছে মনে হইতেছে যে কল্যাণী যদি আমাকে একটু চানামুট দিত আমার কতটা ভালো লাগতো। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যাই, আগে যাই দেখি কি বলছে। আচ্ছা, তারপর মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিল। অর্থাৎ অনুপমের মারও কি করছে, সামনের এই মেয়েটাকে ভালো লাগছিল। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছু মাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না, অথচ ইহাকে বেহায়া বলিয়াও ভ্রম করা হয় নাই। অর্থাৎ কল্যাণী যেইভাবে খাচ্ছিল এটা অনুপমের মার পছন্দ হয় নাই, কিন্তু তারপরও মেয়েটাকে দেখা মেয়েটার ছোট ছোট ভুলগুলা অনুপমের মাও কি করছে, ভুলে গেছে। আচ্ছা, তারপর তার মনে হইল এই মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। অর্থাৎ এই কল্যাণীর মন থেকে এখনো ছেলে মানুষই গুলা যায় নাই। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না। তাহলে একটু নিচে সবাই দাগ দিবেন, হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না কে, অনুপম নাকি অনুপমের মা? সবাই একটু রিপ্লাই দেন তো। আচ্ছা, অনুপম ও কল্যাণীর বিয়ে নিয়ে জয়ের জন্য কি দায়ী, যৌতুকের জন্য কি দায়ী? না তো না। আচ্ছা, এটা একটু বলেন তো, হঠাৎ করিয়া কে কথা বলতে পারে না? মানে আমরা যেরকম হচ্ছে হঠাৎ করে কারোর সাথে দেখা হইলে কথা বলতে পারি, সবার আগে উত্তর দিছে তায়েবা তুলি, তোমাকে সেলুট, তুমি পড়াশোনা করো, অনেক ভালো করবা। তাহলে হচ্ছে গিয়ে কি অনুপমের মা হঠাৎ করে মানুষের সঙ্গে কথা বলতে পারে না। আচ্ছা, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। তাহলে মানুষের সঙ্গে দূরে দূরে থাকতে চায় কে? মানুষের থেকে দূরে দূরে থাকতে চায় অনুপমের মা। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা হয়, কিন্তু স্বাভাবিক বাধা কাটায়া উঠতে সে পারতেছিলেন না। মানে অনুপমের মা আপনার কি স্বভাবতই কি মানুষের সাথে যাচিয়া বা আগবাড়ায় কথা বলেন না, কিন্তু মেয়েটার এত সৌন্দর্য দেখা অনুপমের মা তার সাথে কথা বলতে চাইতেছিল, কিন্তু মনের ভিতর যেটা সংকোচ আছে সেই সংকোচটা সে আস্তে আস্তে দূর করতেছে। এমন সময়ে গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়ি কোথাও জায়গা নেই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনে মনে শান্তি পাইতেছিলাম না। অর্থাৎ অনুপম আর অনুপমের মা ভয় পাইতেছিল কি, যে এই বুঝি আমাদেরকে কি করে দেয়, বের করে দেয়। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট, কয়খানা টিকিট? দুইখানা হচ্ছে গিয়ে কি টিকিট, গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে লটকায়া, শিওর কি, শিওর হচ্ছে গিয়ে কি মাথার কাছে, মাথার কাছে, শিওর মানে কি মাথার কাছে। তাহলে দুইখানা টিকিট মাথার কাছে হচ্ছে গিয়ে কি লটকায় দিয়ে আমাকে বলল, এই গাড়ির দুইটা বেঞ্চে আগে হইতে দুইটি সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনার দিগকে অন্য গাড়িতে যাইতে হবে। অর্থাৎ অনুপম আর অনুপমের মা ছিল কে কি টিকিট ছাড়া, তাই একজন হচ্ছে গিয়ে কি আপনার আরদালি সাহেব আইসা হচ্ছে গিয়ে কি করছে, দুইটা টিকিট ঝুলাই দিয়া বলছে যে এই গাড়ির সমস্ত কিছু আপনাকে ছেড়ে দিতে হবে। আমি তো তাড়াতাড়ি ছেড়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। মেয়েটি হিন্দিতে বলল, না গাড়ি ছাড়িব না। সে লোকটি লোক হয়ে বলল, না ছাড়িয়া তো উপায় নাই। মানে দেখেন এখানে কি কল্যাণীর একটা প্রতিবাদী চরিত্র, যে সে কি করবে না, আপনার হচ্ছে গিয়ে কি গাড়ি ছাড়বে না। আচ্ছা, কিন্তু কল্যাণী আয়সা হচ্ছে গিয়ে কি বললো যে না আমরা গাড়ি ছাড়বো না, কিন্তু মেয়েটির চলিনসতার কোন লক্ষণ না দেখা সে নাইমে গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়ে আনিল। সে আসি আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িয়া লাগিলাম।
মেয়েটি উঠিয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া বলল, না আপনি যাইতে পারবেন না, যেমন আছেন তেমনই বসুন। আপনি একটু চিন্তা করেন যে হইতেছে আপনি তাড়াতাড়ি হইতেছে গিয়ে কি আপনি কি যাইতে গেছিলেন, কিন্তু মেয়ে আপনাকে বলতেছে, মানে আপনার বউ আপনাকে বলতেছে, না তুমি যাবা কেন, তুমি এখানে বসো। বুঝতে পারছেন? এরকম আমাকে হইতেছে গিয়ে কি অনেক হুকুম দেয় একজন। হ্যাঁ, আচ্ছা, হইতেছে গিয়ে কি যাবেন না এ বলিয়া সে দ্বারের কাছে দাঁড়িয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এই কথাটা মিথ্যা। তাহলে দেখেন অনুপম কি কল্যাণী কি ছিল, কল্যাণী প্রতিবাদী ছিল। বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া সে প্ল্যাটফর্মে ছুড়িয়া মারলো। মানে কি পরিমাণ একটা প্রতিবাদী এবং কি সাহসী মাইয়া। অনুপম তো প্রতিবাদী আর সাহসী ছিল না। ইতিমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেবে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আরদালি থেকে প্রথমে ইশারা করিল। তারপর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মার্কারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। অর্থাৎ কুলি যাইয়া স্টেশন মাস্টারকে বলতেছে, ভাই এই মেয়ের সাথে কিন্তু নসিটেসি করেন না, পরে দেখবেন যে হড্ডগোল হয়ে গেছে, মেয়ে মানুষ তো বুঝেন না। আর তোমরা তো খুব ভালো জানো মেয়ে মানুষদের সাথে যদি হচ্ছে গিয়ে কি কোনো পাঙ্গা নেওয়া হয় তাহলে যে কপালে দুঃখ আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তখন তারা কি বলছে, কি হয়েছে আমি জানি না। আচ্ছা, তারপর দেখা গেল গাড়িটি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবেই ট্রেন ছাড়িল। অর্থাৎ ওই আরদালি সাহেবদের যুক্ত করার জন্য আর একটা বগি কি করছে এখানে যুক্ত করছে। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পথন চানামুট খাইতে শুরু করল। আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। তাহলে অনুপম কেন লজ্জা পাইছে? অনুপম লজ্জা পাইছে যে মেয়েটা সাহস দেখায় কথা বলতে পারছে, কিন্তু আমার মনে তো সে সাহস নাই। তাই অনুপম কি পাইছে? লজ্জা পাইছে। অনুপম কি পাইছে? লজ্জা পাইছে। আচ্ছা, তারপর তারপর আমরা দেখি এখানে কি বলছে। আচ্ছা, তারপর দেখি কি বলছে। বলছে কানপুরে গাড়ি আসিয়া থামিল। সবাই একটু হচ্ছে ডাক দেন। তাহলে গাড়ি কোথায় আসিয়া থামিল? সবাই একটু কমেন্ট করেন তো। অনুপমদের রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? অনুপমদের রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? সবাই একটু হচ্ছে গিয়ে কি আপনি করেন তো, কমেন্ট করেন তো। অনুপমদের রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? অনুপমদের রেলগাড়ি কানপুরে আসিয়া থামিল। অনুপমদের রেলগাড়ি কোথায় আসিয়া থামিল? সাবাস মা কি মিফতাহুল জান্নাত নাফিসা। আচ্ছা, কানপুরে। সাবাস সাবাস। তাহলে অনুপমের গাড়ি কানপুরে আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটা হিন্দুস্থানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার জন্য উদ্যুক হইল। মার তখন থাকিতে পারলেন না। ওই যে মা মেয়েটাকে হইতেছে গিয়ে কি জিজ্ঞেস করবে যে মা গো তোমার নাম কি। এখন দেখো, এখন হচ্ছে বাংলা সিনেমার মতো হচ্ছে অনুপম এবং অনুপমের মায়ের উপর ঠাডা পড়বে। দেখো কি বলে। মা বললেন, মা গো তোমার নাম কি? মেয়েটি বলল কল্যাণী। চিন্তা ভাবনা করেন, অনুপমের কলজার উপর একটা ঠাডা পড়ছে। অর্থাৎ যেই মেয়েকে 1 বছর আগে হচ্ছে আরদালি কি, আচ্ছা আরদালি হইতেছে গিয়ে কি আপনার, আরদালি হইতেছে বড় সাহেব, মানে বড় লোকদেরকে বলা হয় আরদালি হচ্ছে বড় লোক। হ্যাঁ, আচ্ছা, তখন দেখেন 1 বছর আগে যেই মেয়েকে সে বিয়ে করতে গেছিল, 1 বছর পরে সেই মেয়েরই দেখা হয়েছে। আর সেই মেয়ের রূপে অনুপম আর অনুপমের মা কি মুগ্ধ। যখন জিজ্ঞেস করছে মা তোমার নাম কি, কয় কল্যাণী, বুকের উপর একটা ঠাডা পড়লো। তারপর শুনিয়া মা এবং আমি দুজনই চমকায় উঠিলাম। তোমার বাবা? আমার বাবা এখানকার ডাক্তার। কে? শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়ে গেল। আপনি একটা চিন্তা ভাবনা করেন তো, মানে বাংলা সিনেমায় দেখেন না কিছুতে কিছু ঠাডা পড়ে, তো অনুপমের বুকের উপরও কি পড়ছে? ঠাডা পড়ছে। যে এত সুন্দর একটা মেয়ে শুধুমাত্র আমি আমার মামার কারণে বিয়ে করতে পারি নাই, এজন্য মামার কথা শোনা যাবে না। যখন যেই মেয়েরে বিয়ে করো, হ্যাঁ আমি যেরকম হচ্ছে গিয়ে কি একটা মেয়ের সাথে হইতেছে গিয়ে কি আসি, আমি বারবারই বলি যে তোরে যদি আমার সাথে হচ্ছে গিয়ে কি বিয়ে না দেয় তোর বাপের আমি গুলি করব। ঠিক আছে? তো এরকম আর কি, বুঝতে পারছো? যে অনুপম চিন্তা ভাবনা করে যে হইতেছে গিয়ে কি এত সুন্দর একটা মেয়েকে আমি মামার জন্য বিয়ে করতে পারলাম না। ঠিক আছে? তাইলে হইতেছে গিয়ে কি দেখলো, আহারে কত মনের ভিতরে কত কষ্ট। হ্যাঁ, এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে পারলো না। তারপর দেখেন, মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। অর্থাৎ এরপরে কি করছে? আরদালিটা কি ভাইয়া? আরদালিটা তো আমি বলছি, আরদালিটা হচ্ছে গিয়ে কি বড় লোক সম্প্রদায়কে হইতেছে গিয়ে কি বলা হয়। হ্যাঁ, বড় লোক সম্প্রদায়কে হচ্ছে গিয়ে কি বলা হয় আরদালি। আচ্ছা, তারপরে দেখেন
অনুপম কি করছে, এরপরে মামার নিষেধ অমান্য করিয়া মাতৃআজ্ঞা অর্থাৎ মায়ের কথা হচ্ছে গিয়ে কে অমান্য করিয়া সে কানপুরে আবার আসছে। কল্যাণীর বাবা এবং কল্যাণীর সঙ্গে সে দেখা করছে, হাত জোড় করছে, মাথা হেট করছে, হেট করে শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে, কিন্তু কল্যাণী বলছে আমি আর কি করব না, বিবাহ করব না। মানে অনুপম তার বাপকে কি করতে পারছে, কনভিন্স করতে পারছে, কিন্তু কল্যাণী বলছে আমি আর কি করব না, বিবাহ করব না। অনুপম জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি কেন বিবাহ করবে না, সে বলছে মাতৃআজ্ঞা। এই মাতৃআজ্ঞা মানে কি, এই মাতৃআজ্ঞা মানে হচ্ছে দেশপ্রেম। নিচে সবাই হচ্ছে দেখে রাখবেন মাতৃআজ্ঞা মানে কি, এইখানে একটা মাতৃআজ্ঞা আছে, এইখানে মাতৃআজ্ঞা মানে কি, মায়ের আদেশ, মায়ের আদেশ। তাহলে আমরা মাতৃআজ্ঞা পাইলাম কয়টা, মাতৃআজ্ঞা পাইলাম দুইটা। উপরের মাতৃআজ্ঞা মানে কি, উপরের মাতৃআজ্ঞা মানে হচ্ছে মায়ের আদেশ, আর নিচের মাতৃআজ্ঞা মানে কি, নিচের মাতৃআজ্ঞা মানে হচ্ছে দেশপ্রেম। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে, তারপরে বুঝলাম এই মাতৃভূমি। তাহলে এটা গিয়ে কি, কল্যাণী কেন অনুপমকে বিয়ে করে নাই, মাতৃভূমির কারণে। কল্যাণী বর্তমানে কি করে, কল্যাণী বর্তমানে হচ্ছে গিয়ে কি নারী শিক্ষার ব্রত নিছে, অর্থাৎ নারীদেরকে সে শিক্ষিত করে তোলে, মেয়েদেরকে। সেই বিবাহ পাঙ্গার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রতকরণ করিয়াছে। সবাই একটু নিচে ডাক দেন, সবাই উত্তর দেন। বিবাহ ভাঙ্গার পরে কল্যাণী কি করে, বিবাহ ভাঙ্গার পরে কল্যাণী কি করে, একটু সবাই কমেন্ট করেন তো দেখি। বিবাহ ভাঙ্গার পরে কল্যাণী কি করতেছে, বিবাহ ভাঙ্গার পরে কল্যাণী কি করতেছে? আচ্ছা সবাই কমেন্ট করতেছে। তাহলে বিবাহ ভাঙ্গার পরে হইতেছে, আচ্ছা বেগম রোকেয়ার সেকেন্ড ভার্সন। আচ্ছা মাতুল কি ভাইয়া, এই যে বলছে মাতুল মানে মায়ের আদেশ, বুঝতে পারছেন, মাতুল মানে মায়ের আদেশ। আচ্ছা তাহলে বিবাহ ভাঙ্গার পর কল্যাণী নারী শিক্ষার ব্রত গ্রহণ করছে, অর্থাৎ মেয়েদেরকে সে শিক্ষা হচ্ছে গিয়ে কি দেয়। কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না, সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোন এক ওপারের বাসি। আমার সংসার বাহির হইয়া আসিল, সংসারে বাহির হয়ে আসিল, সমস্ত সংসারে বাইরে টাক দিল, আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল এইখানে জায়গা আছে, সে যে আমার চিরজীবনের ঘানের দোয়া হইয়া রইল। তখনই আমার বয়স ছিল 23, এখন হইছে 27। একটু সবাই নিচে ডাক দেন, একটু সবাই নিচে ডাক দেন, সবাই একটু ডাক দেন। তাহলে হইতেছে গিয়ে কি, কল্যাণীর সাথে অনুপমের যখন হচ্ছে গিয়ে কি বিয়ে হওয়ার কথা ছিল, কল্যাণীর সাথে অনুপমের যখন বিয়ে হওয়ার কথা ছিল, তখন অনুপমের বয়স কত ছিল, 23। এখন অনুপমের বয়স কত, 27। আমি এখন প্রশ্ন করব, নারী শিক্ষার বর্তমান, আমি এখন প্রশ্ন করব অনুপমের বর্তমান বয়স কত, সবাই একটু কমেন্ট করেন। অনুপমের বর্তমান বয়স কত, অনুপমের বর্তমান বয়স কত, সবাই একটু কমেন্ট করেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। অনুপমের বলছে এখানে যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল 23। সাবাস সাবাস, হাবিবুর রহমান, অবনীতা, আদ্রিতা, রাফিয়া, তাসনিম। আচ্ছা তাহলে অনুপমের বর্তমান বয়স কত, অনুপমের বর্তমান বয়স 27। আচ্ছা বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল, এটা একটু কমেন্ট করেন। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল, সবাই একটু কমেন্ট করেন। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? স্মৃতি মন্ডল, তাসকি আহমেদ, লাবণ্য, মিফতাউল জান্নাত, নাফিসা, তাহসিন আহমেদ, প্রত্যয়, সাইয়েদ নাফিস আমিন, ওমর আলী, সাবাস, হাবিবুর রহমান, সবার আগে উত্তর। তাহলে বিয়ের সময় অনুপমের বয়স ছিল কত, 23। আর বর্তমানে সেকা খাওয়ার পরে অনুপমের বয়স কত হয়ে গেছে, বয়স হয়েছে 27। বলছে এখনো আমি আশা ছাড়ি নাই, কিন্তু মন ছাড়িয়াছি, নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি, না আমি আশা করি না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই রাত্রির অজানা কণ্ঠের সুর, মধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়ায়া থাকবো কোথায়। তাই আমার বছরের পর বছর যায়, আমি এইখানেই আছি, দেখা হয়, সেই কণ্ঠ শুনি, সেই সুবিধা পায়, কিন্তু তার কাছে আর যাইতে পারি না। অর্থাৎ এরপরেও অনুপমের হইতেছে গিয়ে কি, ভাই সে একা খাই নেই তো। আচ্ছা অনুপম এরপরেও কি কল্যাণীর কাছে আবারও গেছে, যাইয়া সে কি করছে, কল্যাণীকে দেখে আসে, কল্যাণীর কথা শোনে, কিন্তু কল্যাণী আর তার নিজের হয় নাই। এবার বলেন আমাদের অপরিচিতা গল্পটা কিরকম লাগছে? আমরা এই যে বিভিন্ন প্রকার অভিনয় বা বিভিন্ন প্রকার কথার মাধ্যমে অপরিচিতা গল্পটা আমরা যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করছি, আপনাদের কি ভালো লাগছে? অপরিচিতা, অপরিচিতা গল্পটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন, যারাই আছেন সবাই কমেন্ট করে যাবেন।
আপনাদের এই কমেন্টের কারণে আমাদের ভালো সার্ভিস দিতে উৎসাহিত করবে। ঐশ্বর্য প্রতিভা তঞ্চঙ্গা ভালো, আচ্ছা। জান্নাতুল আফিফা, আচ্ছা ঠিক আছে। সেজুতি বিশ্বাস, থিচিং, তারপর হচ্ছে ওমর আলী, রাফিয়া তাসনিম ভালো। জি, তাহলে আমরা কি করলাম আজকে হচ্ছে আমরা হইতেছে গিয়ে কি অনুপম যে গল্পটা আছে সেটা আমরা শেষ করলাম। আগামী রবিবারে অথবা সোমবারে, আমরা জানি রবিবার অথবা সোমবার যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী আগামী ক্লাসে অপরিচিতা গল্পের রচনামূলক হচ্ছে গিয়ে কি প্রশ্ন সলভ করা হবে। অর্থাৎ এই গল্প থেকে কিভাবে রচনা হইতেছে গিয়ে কি আপনার হইছে কি যেন কয়, রচনা হচ্ছে গিয়ে কি মূলক প্রশ্ন আসবে সেই সম্পর্কিত আপনাদের ধারণা দেওয়া হবে। আপনারা সকলে হচ্ছে গিয়ে কি থাকবেন। আর 9:30টায় আমাদের কিন্তু আজকে ইংরেজি ক্লাস আছে। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আর আগামী 9:30টায় কিন্তু আমাদের ইংরেজি ক্লাস আছে তারেক স্যারের। সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। আর আগামী ক্লাসে আমরা অপরিচিতা রচনামূলক প্রশ্ন করব। আচ্ছা, তোমরা যারা হইতেছে গিয়ে কি আসো, এবার হচ্ছে গিয়ে কি বলতো, তোমরা কি আইসিটি অ্যাকাউন্টিং সহ বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ ক্লাস কি চাও? আইসিটি অ্যাকাউন্টিং বিভিন্ন প্রকার, আচ্ছা। রুটিন রুটিন কোথায় পাবো? এইচএসসি 2025 আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের ভিতরেই আপনাদের রুটিনটা দেওয়া আছে। এইচএসসি 2025 আমাদের যে গ্রুপটা আছে সেখানেই দেওয়া আছে, ঠিক আছে। সবাই একটু করবেন। আমরা আগামী সপ্তাহ থেকে আমরা আইসিটি এবং কি অ্যাকাউন্টিং আমাদের ক্লাস নেওয়ার হচ্ছে গিয়ে চেষ্টা করব, ঠিক আছে। তাইলে ইকোনমিক্স চাই, জি ইকোনমিক্সও দেওয়া হবে, ঠিক আছে। ইকোনমিক্স হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব। আইসিটিটা যেহেতু হচ্ছে গিয়ে কি কঠিন আপনাদের মনে হয়, বা 23 সালের যে ব্যাচ আছে তাদের হাই উতাস দেখে আপনাদের মনে হইবে, এবং আগামী 9:30টায় আমাদের হচ্ছে গিয়ে কি ইংরেজি ক্লাস আছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আপনি কিছু বলে যান। এখন আমাদের হচ্ছে গিয়ে কি ডিউটিমার্সের যে কর্তৃপক্ষ আছে, যে ওনার আছে, আপনাদের বাপ্পি ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি সবাইকে আমার পরিচয় দিয়ে আগে শুরু করছি। আমি তোমাদের রাফাতুজ্জামান বাপ্পি ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছি। তো আজকে তোমরা বাংলা ক্লাস করেছো। আমাদের বাংলা এই পর্যন্ত এসএসসি 25 ব্যাচের 2টা ক্লাস হয়েছে, একদম 2টা ক্লাস দিয়েছি। আর আজকে ইংলিশ ক্লাস আছে রাত 9:30টায়, অর্থাৎ ইংলিশের 2টা ক্লাস হবে আজকে সহকারে। তো আমরা কিন্তু সবাই চেষ্টা করছি তোমাদেরকে একদম বই ধরে ধরে পড়ানোর জন্য। তো মুহিত ভাই যে কাজটা করছেন, উনি হচ্ছে প্রত্যেকটা গদ্যের জন্য উনি হচ্ছে 2টা ক্লাস নেবেন, শুধুমাত্র বই ধরে ধরে দাগিয়ে দাগিয়ে পড়ানোর জন্য। 2টা ক্লাসই শেষ না, তারপরে হচ্ছে উনি পাঠ পরিচিতি, লেখক পরিচিতি নিয়ে ডিপ আলোচনা করবেন। অলরেডি তোমাদের ঘোষণা দিয়েছেন যে সৃজনশীল প্রশ্নগুলা উনি আলোচনা করবেন, এমসিকিউ নিয়ে আলোচনা করবেন, এবং সাথে করে হচ্ছে তোমাদের এই টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে উনি কথা বলেছেন, সামনেও বলবেন। তো এইভাবে যদি তুমি ধরে ধরে পড়তে পারো, বিশ্বাস করো বোর্ড এক্সামে একদম মানে অ্যাকুরেটলি তুমি যতগুলো প্রশ্ন আসবে এই অপরিচয় থেকে শুরু করে যতগুলো টপিক আছে সবগুলো থেকে তুমি যেভাবে অ্যান্সার করতে পারবে। এবং সাথে করে ভার্সিটি অ্যাডমিশনে অবশ্যই যারা খনির টার্গেট রাখো, খনিতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে বই থেকে হুবহু। গণিতের ক্ষেত্রেও বই থেকে হুবহু প্রশ্ন আসে। তো এগুলোর জন্য যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো, একাডেমিক ক্লাসগুলো খুবই কার্যকরী। আমরা একাডেমিকে অ্যাডমিশনের যখন আমরা ক্লাস নেই, অ্যাডমিশন যখন আমরা পড়াই, তখন আমরা একটা ওয়ার্ড স্পেসিফিক একটা ওয়ার্ড কিন্তু আমরা মেনশন করি। হ্যাঁ, ওই ওয়ার্ডটা হচ্ছে যে বেসিক। বেসিক বিষয়টা কি? বেসিক হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়া, এটা কিন্তু বেসিক। তো যারা এখনো বুঝতেছো না যে আসলে বেসিক জিনিসটা কি, তারা এইভাবে দাগিয়ে দাগিয়ে যে সারা ক্লাস দিচ্ছেন তাদের ক্লাসগুলো করবা। আমার মনে হয় তাহলে তুমি বোর্ড এক্সামে যেমন ভালো করতে পারবা, এবং ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাতেও তোমার কিন্তু এই বেসিক নিয়ে খুব একটা প্যারা খাওয়া লাগবে না। আর যারা অলরেডি অনেক ধরনের কমেন্ট আমি পাচ্ছি যে ভাই অ্যাকাউন্টিং ক্লাস নেওয়ার জন্য, আইসিডি ক্লাস নেওয়ার জন্য, আমাদের কিন্তু এই সপ্তাহে আমাদের 4 দিনের শিডিউল ছিল। এসএসসি 23-এর জন্য 2 দিনের শিডিউল, 24 ব্যাচের জন্য 2 দিনের শিডিউল, সরি 24 এবং 25-এর জন্য 2 দিন করে 4 দিনের শিডিউল দেওয়া ছিল। তো আগামী সপ্তাহে আমরা হচ্ছে বাংলা ইংলিশ, তো এই সপ্তাহে হচ্ছে, আগামী সপ্তাহে আমরা অ্যাকাউন্টিংটা অ্যাড করব, আইসিডি অ্যাড করব, আর সাথে করে হচ্ছে তোমরা আগামী সপ্তাহে হচ্ছে যারা আর্টসের শিক্ষার্থী আছে তাদের জন্য হচ্ছে আমরা অর্থনীতি বা যে আর্টসের গ্রুপ সাবজেক্ট গুলো আছে সেগুলো ইন্ট্রোডিউস করব। তো ক্রমান্বয়ে আমরা অ্যাড করছি। তোমরা যেহেতু এখনো কলেজে অ্যাডমিশন নাও নাই, মাত্র তোমাদের কলেজ চয়েস এসেছে, কারণ আমরা খুব একটা প্রেশার দিচ্ছি না তোমাদেরকে, তবে প্রেশারটা তোমাদেরকে ক্রিয়েট করছি আমরা। এই প্রেশারটা যদি তুমি ঠিকভাবে নিতে পারো তাহলে কিন্তু তুমি বোর্ড এক্সামে ভালো করবা, যদি প্রেশারটা ধরে নিতে পারো। আর আমরা কিন্তু এই যে কার্যক্রমগুলো আছে একদম টোটালি তোমাদের যে সাইকেল 1 সম্পূর্ণ বিনামূল্যে, সাইকেল 1টা তোমরা আমাদের থেকে করতে পারবে। এরপরও যে সাইকেল 2তে খুব নামে মাত্র একটা ফি রাখবো আমরা। আর তো যদি সেটা তোমরা চাও তাহলে সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করতে পারবো। বিকজ দেখো, একটা প্ল্যাটফর্ম তোমাদের উপর ডিপেন্ড করে সবসময় চলে।
তো সেই প্ল্যাটফর্মটা যারা ক্লাস দিচ্ছে তারা অনেক কষ্ট করে এই ক্লাসগুলো নিচ্ছে। তো খুব একটা বেশি পেমেন্ট আমরা কখনো রাখি না তোমাদের জন্য, যেটা বার্ডেন হয়ে যেতে পারে। মিনিমাম একটা পেমেন্ট দিয়ে যদি তোমরা চাও আমরা সাইকেল 2 থেকে লঞ্চ করব, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা কতটুকু চাচ্ছ তার উপর ডিপেন্ড করে। তোমরা যদি স্যারের ক্লাসগুলো পছন্দ করো তাহলেই আসলে আমাদের সাইকেলগুলো পরবর্তীতে লঞ্চ করার কথা আসবে। তো ইকোনমিক্সের ক্লাস যেমন চেয়েছো, অ্যাকাউন্টিং এর ক্লাস যেমন চেয়েছো, সবগুলা ক্লাসই কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু হবে। আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। একটা কথা বলবো, হিসাব বিজ্ঞান নিয়ে এত কমেন্ট কেন বুঝলাম না। হিসাব বিজ্ঞান নিয়ে এত কমেন্ট কি আছে? আমি নিব, সমস্যা নেই। হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো আমি একদম শুরু থেকে নিব, কারণ হিসাব বিজ্ঞান, হ্যাঁ 25 বছরের জন্য হিসাব বিজ্ঞান ক্লাস হবে, 24 বছরের জন্য হিসাব বিজ্ঞান ক্লাস হবে। এই যে লাইভ ক্লাসটা আছে, লাইভ ক্লাসের ক্যাপশনে একটা গ্রুপ দেখবা, হ্যাঁ ওই গ্রুপটার মধ্যে তোমরা জয়েন হবা, প্রথমত কাজ থাকবে। এবং যে একটা পিন পোস্ট দিয়েছি না, এই পিন পোস্টের মধ্যে যে পিন কমেন্ট, যেটা কমেন্ট আকারে দেওয়া আছে, ওখানে একটা গ্রুপের স্পেসিফিক একটা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপের হচ্ছে লিঙ্ক দেওয়া আছে। সেখানে কিন্তু আমরা টিচাররা আছি। ওখানে লিমিট হচ্ছে 250 শিক্ষার্থী। তো দ্যাট মিনস ওই মেসেঞ্জার গ্রুপে 250 শিক্ষার্থীর বেশি আমরা জয়েন নিব না, বা জয়েন নিতে পারবো না, বিকজ এখানে যেহেতু 250 একটা লিমিটেশন আছে। তো তোমরা যারা শুরুর দিকে জয়েন হতে পারবে এই মেসেঞ্জার গ্রুপটাতে, তোমাদের যে কোনো সমস্যা জাস্ট ছবি তুলবা, ভাই এই টপিকটা বুঝি না, রাতের 1টা বাজুক 2টা বাজুক আমরা জেগে আছি, তোমার সমস্যার সমাধান আছে। আমরা যতক্ষণ আছি অনলাইনে ততক্ষণ তোমার সমস্যা মেসেঞ্জার গ্রুপ থেকে সলভ হবে। মাত্র তো ক্লাস শুরু করলো, এখন সমস্যা অনেক কিছু পাবা না, কিন্তু যখন কলেজে ক্লাস শুরু হয়ে যাবে তখন কিন্তু সমস্যা পাবে। তখন কিন্তু ওই সমস্যাটা পাওয়ার সাথে সাথে তোমার কলেজের টিচাররা তো এমন না যে তোমাকে সরাসরি তুমি ফোন দিছো যে স্যার আমি এটা এখন বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন, এরকম তো আসলে কমিউনিকেশন থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা সেই কমিউনিকেশনটা তোমাদের জন্য রাখছি, যাতে তুমি এই টপিকটা এখন বুঝতেছো না, মেসেঞ্জার গ্রুপে হচ্ছে ছবি তুলে দিবা বা ভিডিও করে দিবা, ভাই এটা বুঝতেছি না কিভাবে হইলো, আমরা বুঝিয়ে দিব। আমি কিন্তু এই কাজটা অনেকদিন থেকে করতেছি। অনেক স্টুডেন্ট আমাদেরকে নক দেয় যে ভাইয়া এটা বুঝতেছি না, অ্যাকাউন্টিং নিয়ে অনেকে নক দেয়। তো আমি চেষ্টা করি সাথে সাথে রিপ্লাই দিয়ে তাকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য, যে কিভাবে এটা হয়েছে, কেন এটা হইলো না, এই বিষয়টা সাথে সাথে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাদের সকল শিক্ষক প্যানেল ইনশাআল্লাহ ওই মেসেঞ্জার গ্রুপটাতে থাকবে। তোমাদের যত ধরনের জিজ্ঞাসা তোমরা ওই মেসেঞ্জার গ্রুপে করতে পারবে। তবে আউল ফাউল কথা বলা যাবে না, এটা গ্রুপের রেস্ট্রিকশন। বিকজ আমরা যেহেতু আছি, আমরা তোমাদের পড়ালেখা রিলেটেড হেল্প করব, অন্য ধরনের কথাবার্তা হেল্প করব না। তো ভাইয়া সমাজকর্ম ক্লাস দিবেন? আসলে ক্লাস তো নেওয়া হচ্ছে, একদিনে তো আর রাতারাতি সব সাবজেক্টে ক্লাস দিতে পারবো না। আমাদের শিডিউল অনুযায়ী যেহেতু 24 বছরের ক্লাস আছে, 25 বছরের ক্লাস আছে, আমরা সবগুলা ক্লাসই একবারে উইকলি বেসিসে শুরু করবো। ধরো আগামী সপ্তাহে 2টা সাবজেক্ট ইন্ট্রোডিউস হবে, তারপরের সপ্তাহে দরকার হলে আরো 2টা সাবজেক্ট ইন্ট্রোডিউস করবো। এইভাবে ক্রমান্বয়ে হবে, একদিনে আমরা নিব না, কারণ একদিনে নিতে গেলে প্রেশার হয়ে যাবে। তো বেস্ট অফ লাক। আমার মনে হয় যে আর কিছু কথা বলার নাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের সবসময় করতে পারবে। আর এই ক্লাসের উপরে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আমরা একটা এক্সামও নিব। দ্যাট মিনস ক্লাস, এক্সাম, মানে সবকিছু, এমসিকিউ প্র্যাকটিস সবকিছু বাচ্চা ভাই, এত সলিউশন কেউ দিবে না আমার মনে হয় না। বেস্ট অফ লাক। দোয়া রইল অনেক অনেক, আমাদের জন্য দোয়া করবা যাতে তোমাদের জন্য ক্লাস দিতে পারি, তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।